আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সেই বিবিসি সিএনএন থেকে। আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না আবার শত্রুও না। শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি, কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সেই বিবিসি সিএনএন থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইলো, জর্জ বুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে, পারভেজ মোশাররফকে। আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, মানলাম, তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায়? সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে। যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায়, সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন। যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে। এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম, ইন্ডিয়া সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত, তখন সে চলে গেল ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে, কিন্তু ইন্ডিয়ান আদমিকে ফেরত চাইলে ইংল্যান্ড বললো আগে প্রমাণ দেখান সে অপরাধী। ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি তারা। সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল। তারপর ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল। ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল। ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না? কেন তারা এখন আক্রমণ করছে না? এটা প্রমাণিত, ইউনিয়ন কার্বাইড। হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল, আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল, পালিয়ে গেল। আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না। আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই, তারপরও যদি তর্কের খাতিরেও মেনে নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না। সেখানে 3 থেকে 5 হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে। এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল, ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপর তারা ইরাক আক্রমণ করলো, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। তারপরও দখল করে ফেললো ইরাক। তাহলে এই আক্রমণের কারণটা কি? এখন ইরাকের মানুষ সমস্যায় আছে। সাদ্দামের সময়ও ছিল, সাদ্দাম ভালো মুসলিম ছিল, ইসলাম মেনে চলতো না, আমি সাদ্দামের পক্ষ নিয়ে বলছি না। তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে, আরো বেশি ডাকাতি হচ্ছে, বেশি ধর্ষণ হচ্ছে। এর কারণটা কি? সেটা কি? সেটা হলো তেল। এটা একটা ওপেন সিক্রেট। আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম, আমার মত অনুযায়ী 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দেই। 9/11-এর সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় এটা অস্ট্রেলিয়ার খবরের কাগজে হেডিং ছিল 2001 সালের ডিসেম্বর মাসে। ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী, আর বলেছেন জর্জ বুশ হলেন 1 নম্বর সন্ত্রাসী। আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি, কোনো বক্তার নাম আমি শুনিনি, হয়তো থাকতেও পারে, যিনি জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। আর এখন এটা খুবই কমন। আমি 100 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, যেমন আমাদের শ্রদ্ধেয় অতিথি জাস্টিস হসবেট, উনিও যে এমনটা ভাবতেন জানতাম না। উনি খুব সৎ বিচারপতি, আমি ওনার সাথে একমত। আমি জানি না উনি কবে থেকে এটা বলেছেন, প্রতিযোগিতায় নামবো না, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা। তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ, তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, তিনি বলেছেন জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী। আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফন্ট, তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ।
তারপর ইংল্যান্ডের একজন এমপি, যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়েও অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে, ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। আমাদের জ্যোতি বসু, তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে। কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এমপি, ইংল্যান্ডের যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়েও অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে, ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। আমাদের জ্যোতি বসু, তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে। কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এই তো মাত্র কয়েকদিন আগেই এই খবরটা তখন নিউজ পেপারে এসেছিল যে নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস, তিনি বলেছেন জর্জ বুশকে খুন করতে পারলে তার খুব ভালো লাগবে, জর্জ বুশকে মেরে ফেললে খুব ভালো লাগবে। আমি এতে একমত না। লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম। লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল, আল্লাহু আকবার, জর্জ বুশ মুর্দাবাদ। সেখানে অনেক অমুসলিম ছিল। আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে। সেই তরুণকে বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যদি দেখেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সে সময় 2 জন ওমর ইসলামের ঘোর শত্রু ছিল। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন ওমরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা। আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়েত করেন জর্জ বুশকে, অথবা দুজনের একজনকে, জর্জ বুশ বা টনি ব্লেয়ার।